হ্যালো, ওয়েলকাম টু অল ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যেই ক্লাসটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন বলতে কি বোঝায় এবং আনরিটেন কনস্টিটিউশন বলতে কি বোঝায়। চলো তাহলে ক্লাসটি শুরু করছি। তো এই ক্লাসে আমরা জানবো written constitution আর unwritten constitution। ওকে, তো এই ক্লাসে আমরা জানবো অ্যাবাউট রিটেন কনস্টিটিউশন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন কাকে বলে? রিটেন কনস্টিটিউশন বলতে বোঝায় সেই ধরনের কনস্টিটিউশন যেই কনস্টিটিউশনে আর্টিকেল এবং প্রভিশনগুলোকে একটা বুকে কোডিফাইড করে রাখা হয়। অর্থাৎ একটা বুক আছে যেখানে সমস্ত আর্টিকেলগুলো রাখা রয়েছে, লিখিত অবস্থায় রাখা রয়েছে, কোডিফাইড ফর্মে আছে, সেটাকে বলা হয় রিটেন কনস্টিটিউশন। এবং আনরিটেন কনস্টিটিউশন কি? আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে এমন ধরনের কনস্টিটিউশন যেখানে বিভিন্ন ধরনের ল তৈরি করা হচ্ছে এবং লগুলোকে একটা বইয়ের আকারে, একটা বইয়ে কোডিফাইড আকারে রাখা নেই, তখন সেটাকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন। তার মানে রিটেন কনস্টিটিউশন কোথায় কোথায় আছে? রিটেন কনস্টিটিউশনটা আছে ইউএসএ এবং ইন্ডিয়া। তাহলে আমাদের ইউএসএ এবং আমাদের ভারতবর্ষ হলো রিটেন কনস্টিটিউশন। এবং আনরিটেন কনস্টিটিউশনের উদাহরণ কি? ইউকে, নিউজিল্যান্ড। এবং ইউকে এবং নিউজিল্যান্ডে আছে আনরিটেন কনস্টিটিউশন। তার মানে আমি কি বললাম? রিটেন কনস্টিটিউশন কি? রিটেন কনস্টিটিউশন হচ্ছে কি করা হয়? আর্টিকেলস অ্যান্ড প্রভিশনস আর codified in a single legal document। ঠিক আছে? আনরিটেন কনস্টিটিউশন কি? আর্টিকেলস and provisions are not codified in a single legal document। তাহলে রিটেন কনস্টিটিউশনের উদাহরণ হলো আর্টিকেলস অ্যান্ড প্রভিশনস আর কোডিফাইড ইন এ সিঙ্গেল লিগাল ডকুমেন্ট। যেমন আমাদের হচ্ছে ভারতীয় সংবিধানে কি করা হয়? যে সমস্ত আর্টিকেলগুলো আছে এবং যে সমস্ত বিধানগুলো আছে, আর্টিকেল এবং বিধানগুলো আছে, সেগুলো আমাদের যে কনস্টিটিউশন বইটা আছে, এই বইয়ের মধ্যে সমস্ত ধরনের আর্টিকেল এবং সমস্ত ধরনের প্রভিশনগুলো পার্ট করে একটা বইয়ে, কনস্টিটিউশন নামক বইটাতে কি করে লিখিত অবস্থায় রাখা হয়েছে। তার জন্য বলা হয়েছে আর্টিকেলস অ্যান্ড প্রভিশনস আর কোডিফাইড। ঠিক আছে? এগুলোকে কোডিফাইড আকারে একটা সিঙ্গেল লিগাল ডকুমেন্টে রাখা হয়। তো কনস্টিটিউশন হচ্ছে একটা বুক যেখানে আর্টিকেল এবং প্রভিশনগুলো কি করা হয়েছে? কোডিফাইড অবস্থায় রাখা হয়েছে। তাই ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কি বলা হচ্ছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হচ্ছে রিটেন কনস্টিটিউশন। এবং ইউএস এর কনস্টিটিউশনকেও কি বলা হয়? রিটেন কনস্টিটিউশন বলা হয়। কারণ ইউএসএ এবং ইন্ডিয়ায় একটা নির্দিষ্ট আইনের বই আছে, যেখানে কনস্টিটিউশনের বই আছে, যেখানে সমস্ত আর্টিকেল এবং প্রভিশনগুলো কিভাবে রাখা আছে? কোডিফাইড অবস্থায় রাখা আছে। কিন্তু ইউকে এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে তার বিপরীত ঘটে। ইউকে এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে কি হয়? আর্টিকেলস এবং যে প্রভিশনগুলো আছে
ইউকেতে হচ্ছে পার্লামেন্টে কি করা হয়, ইউকেতে হচ্ছে পার্লামেন্টে বিভিন্ন ধরনের লগুলো পাস করা হয় এবং বহু বছর ধরে যে লগুলো পাস করা হচ্ছে, এই লগুলো পাস করা হচ্ছে কি, লস পাস্ট অফ জয়েন্ট এফোর্ট অফ মেনি, ঠিক আছে, জয়েন্ট এফোর্ট অফ মেনি ওভার আ পিরিয়ড অফ টাইম। তো ইউকে এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে হচ্ছে আর্টিকেল অথবা এই যে হচ্ছে লসগুলো পাস করা হচ্ছে, ঠিক আছে, এই যে লসগুলো পাস করা হচ্ছে, এই লসগুলো কি করা হয়, অনেকজনের জয়েন্ট এফোর্টে লসগুলো তৈরি করা হয় এবং এগুলোকে কিভাবে রাখা হয় না, কোডিফাইড অবস্থায় একটা সিঙ্গেল ডকুমেন্টে রাখা হয় না, ঠিক আছে। ট্র্যাডিশনালি তারা কি করে, একটা ল পাস করে, তারপর আরেকটা ল পাস করে, এভাবে করে তারা জড়ো করে রাখে। কিন্তু একটা বইয়ের আকারে আমাদের যেমন কনস্টিটিউশনের বই আছে, একটা বইয়ে সমস্ত ধরনের ল আছে, ওদের ক্ষেত্রে লগুলো পাস করা হচ্ছে কিন্তু একটা সিঙ্গেল বইয়ের মধ্যে এই লগুলো রাখা হচ্ছে না। তাই এই যে ইউকে এবং নিউজিল্যান্ড, ইউকে বলতে কি ইংল্যান্ডকে বোঝাচ্ছে, ঠিক আছে, তাই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কনস্টিটিউশনটাকে বলা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 2, রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়, একটা সিঙ্গেল বডি, সিঙ্গেল স্পেশাল বডি ক্রিয়েট করা হয়, যারা কি তৈরি করে, কনস্টিটিউশনটা তৈরি করে। তার মানে আ সিঙ্গেল বডি, সিঙ্গেল স্পেশাল বডি ক্রিয়েট কনস্টিটিউশন, তো কি বলছে, রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়, একটা সিঙ্গেল বডি থাকে যে যারা কি করে, কনস্টিটিউশনটাকে তৈরি করে। যেমন ভারতের ক্ষেত্রে দেখো, ভারতের ক্ষেত্রে কি আছে, একটা ভারতের ক্ষেত্রে সিঙ্গেল বডি আছে যেটার নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে। তো ভারতের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নামে কি আছে, একটা সিঙ্গেল স্পেশাল বডি আছে যে কি করে, যারা ভারতের কনস্টিটিউশন তৈরি করে, ঠিক আছে, অন আ সিঙ্গেল ডেট, একটা নির্দিষ্ট ডেটে তৈরি করে, ঠিক আছে। তো ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে তৈরি করা হয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী, ক্যাবিনেট মিশন প্ল্যান, ঠিক আছে। তো ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ভারতের কনস্টিটিউশনটা কি হয়, তৈরি হয়। কত সালে, নভেম্বরে 1946-এ ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করা হয় নভেম্বরে 1946। তো কিভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে ভালো মতো ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি যে তৈরি করা হয় সেখানে টোটাল থাকে 300, টোটাল কত মেম্বার থাকে, টোটাল থাকে 389 জন মেম্বার, ঠিক আছে। তার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন তৈরি করা হচ্ছে তখন টোটাল মেম্বার কতজন থাকে, 389 জন মেম্বার থাকে। তাদের মধ্যে হচ্ছে 296 জন মেম্বার, 296 জন যে মেম্বার, এদের হচ্ছে ইলেক্ট করা হয়। কোথা থেকে ইলেক্ট করা হয়, এদের ইলেক্ট করা হয় প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি কিসের পার্ট ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট ছিল, একটা ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে। প্রাদেশিক অ্যাসেম্বলি থেকে কি করা হয়, প্রাদেশিক অ্যাসেম্বলি কি করে, 296 জন মেম্বারকে কি করে, সিলেক্ট করে এবং এই 389 জন মেম্বারের মধ্যে 93 জন মেম্বারকে নমিনেটেড করা হয়। নমিনেটেড কারা করে, প্রিন্সলি স্টেটস মানে কি, দেশীয় রাজ্য, ওকে। তার মানে 389 জন টোটাল মেম্বার ছিল, এর মধ্যে 296 জন মেম্বার কাদের দ্বারা ইলেক্ট করা হয়, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অর্থাৎ প্রাদেশিক অ্যাসেম্বলির দ্বারা। এদের হচ্ছে
ইলেক্টেড করা হয় এবং 93 যে হচ্ছে মেম্বার আছে এদের হচ্ছে প্রিন্সলি স্টেটের দ্বারা নমিনেট করা হয়। তো এভাবে করে 296 প্লাস 93 কতজন মেম্বার হলো? 389 জন মেম্বার। কিন্তু কথাটা হচ্ছে এখানে দেখো 389 জন মেম্বার যে আছে এদের মধ্যে 90 জন মেম্বার কোথায় চলে যায়? গোস টু পাকিস্তান, গোস টু পাকিস্তান। তো 389 জন মেম্বারের মধ্যে 90 জন মেম্বার কোথায় চলে যায়? পাকিস্তানে চলে যায়। ভারত ভাগ হয়ে কি হয়ে যায়? পাকিস্তান এবং ভারত দুটো দেশ তৈরি হয়, তখন 90 জন মেম্বার পাকিস্তানে চলে যায়। তাহলে কতজন মেম্বার থাকলো এখন? 299। ঠিক আছে, তো 299 জন যে মেম্বার, এই 299 জন মেম্বার মিলে কি তৈরি হয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এই যে 299 জন মেম্বার আছে এদের নিয়ে তৈরি হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং এই যে 299 জন মেম্বার আছে এই 299 জন মেম্বার নিয়ে 13টা মেজর কমিটি গঠন করা হয়, মেজর কমিটিস। ঠিক আছে, এই যে 299 জন আবার মেম্বার আছে, এই 299 জন মেম্বার নিয়ে 13টা হলো মেজর কমিটি তৈরি করা হয়, যাতে কনস্টিটিউশনটা কিভাবে তৈরি করে সেটা দেখাশোনা করা যায়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে দেখাশোনা করার জন্য, কাজগুলো দেখাশোনা করার জন্য 13টা মেজর কমিটি গঠন করা হয়। ঠিক আছে, তারপরে চিন্তা করা হয় যে একটা ড্রাফটিং কমিটি তৈরি করা দরকার। ঠিক আছে, চিন্তা করা হয় যে কি তৈরি করা দরকার? ড্রাফটিং কমিটি। তো ড্রাফটিং কমিটি তৈরি করা হয়। ঠিক আছে, কনস্টিটিউশন লেখার জন্য কি তৈরি করা হয়? একটা ড্রাফটিং কমিটি তৈরি করা হয়। ড্রাফটিং কমিটি কত সালে গঠন করা হয়? 29 আগস্ট 1947। 29 আগস্ট 1947 ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এবং কি করে এই ড্রাফটিং কমিটি? এই যে 13টা মেজর কমিটি আছে এদের কাছ থেকে রিকমেন্ডেশন চায়, সুপারিশ চায় কিভাবে কনস্টিটিউশনটা তৈরি করা হয়, এবং সুপারিশ অনুযায়ী একটা রাফ ড্রাফট তৈরি করা হয় এবং ড্রাফটটা রেডি হয়। এই যে ড্রাফটিং কমিটি কি তৈরি করে? ড্রাফট তৈরি করে। এই ড্রাফটটা কত সালে রেডি হয়? এই যে ড্রাফটিং কমিটি একটা কি তৈরি করছে? ড্রাফট, একটা ড্রাফট তৈরি করছে, এটা রেডি হয় অক্টোবর 1947। তাহলে অক্টোবর 1947-এ এই আমাদের হচ্ছে একটা ড্রাফট তৈরি হয়ে যায় কনস্টিটিউশনের জন্য। ঠিক আছে, ড্রাফট তৈরি হয়ে যায়। তো এই ড্রাফটিং কমিটির হেড কে ছিল? এই ড্রাফটিং কমিটির হেড ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। এবং ড্রাফটিং কমিটিতে কতজন মেম্বার ছিল? 7 মেম্বার। তো ড্রাফটিং কমিটিতে 7 জন মেম্বার ছিল। তারপর কি হয়? তারপর দেখো, তারপর 26 নভেম্বর 1949, 26 নভেম্বর 1949 এই তারিখে আমাদের হচ্ছে কনস্টিটিউশনটাকে কি করা হয়? এনাক্ট করা হয় এবং অ্যাডপ্ট করা হয়। এবং 26 জানুয়ারি 1950-তে কনস্টিটিউশনটাকে বলবৎ করা হয়, এনফোর্স করা হয়। কনস্টিটিউশন কবে তাহলে এনফোর্স করা হচ্ছে? 26 জানুয়ারি 1950 এই তারিখে কনস্টিটিউশনটাকে কি করা হচ্ছে? এনফোর্স। এই তারিখে কি করা হচ্ছে? এনাক্ট আর অ্যাডপ্ট। ঠিক আছে, তো এভাবে করে একটা সিঙ্গেল বডি যেটার নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা আমাদের সংবিধানটা কি করা হয়? আমাদের সংবিধানটাকে তৈরি করা হয়। তার মানে আমরা কি বুঝতে পারলাম? রিটেন কনস্টিটিউশনে কি দরকার? রিটেন কনস্টিটিউশনে কি করছে? একটা সিঙ্গেল বডি কি তৈরি করছে? কনস্টিটিউশন তৈরি করছে। তাহলে রিটেন কনস্টিটিউশনে একটা সিঙ্গেল বডি
একটা স্পেশাল সিঙ্গেল বডি কি তৈরি করছে, কনস্টিটিউশন তৈরি করছে। যেমন আমেরিকার ক্ষেত্রেও সেম, ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো আমেরিকার ক্ষেত্রেও সেম হয়। নর্থ আমেরিকা কাদের আন্ডারে ছিল, ব্রিটিশদের আন্ডারে ছিল, ব্রিটিশদের শাসনে ছিল। নর্থ আমেরিকায় কতগুলো কলোনি ছিল, নর্থ আমেরিকায় 13টা কলোনি ছিল, 13টা কলোনি ছিল। তো নর্থ আমেরিকায় 13টা কলোনি ছিল। এই যে 13টা কলোনি এরা হচ্ছে ব্রিটিশদের আন্ডারে ছিল, এবং এই 13টা কলোনি মিলে ডিসাইড করে, তারা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে, এবং ব্রিটিশদের বিরুদ্ধে তারা রেভোল্ট করে। এই যে ব্রিটিশদের বিরুদ্ধে তারা রেভোল্ট করে, এটাকেই বলা হয় আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে তারা ব্রিটিশদের বিরুদ্ধে রেভোল্ট করে। এটাকে বলা হয় আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। এবং তারা হচ্ছে জয়লাভ করে ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তারা ডিসাইড করে তাদের দেশটাকে তারা ডিসাইড করে এই 13টা কলোনি কি একত্রিত হয়ে কি তৈরি করে, তারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তৈরি করে। তাহলে 13টা কলোনি মিলে কি করে, একত্রিত হয়, তারা একটা এগ্রিমেন্ট করে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা কি করে, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তৈরি করে। এবং তাদের মাথায় একটা ভাবনা আসে, আমরা তো একটা নতুন হচ্ছে দেশ গঠন করলাম ইউএসএ, এটাকে কিভাবে শাসন করা হবে। এই ইউএসএ কে শাসন করার জন্য, ইউএসএ শাসন কার্য কিভাবে চালানো হবে, সেটার জন্য তারা হচ্ছে একটা স্পেশাল বডি তৈরি করে। এবং এই স্পেশাল বডিটা কি তৈরি করবে, তাদের জন্য কনস্টিটিউশন তৈরি করবে। এবং তাদের কনস্টিটিউশনটা তৈরি করা হয়, তাদের কনস্টিটিউশনটা কমপ্লিট হয়ে যায় 1787। তাদের কনস্টিটিউশনটা কমপ্লিট কখন হয়ে যায়, 1787-তে তাদের কনস্টিটিউশনটা কমপ্লিট হয়ে যায়। এবং 1789-এ তাদের কনস্টিটিউশনটা কি হয়ে যায়, এনফোর্স হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমেরিকার ক্ষেত্রেও সেম, একটা সিঙ্গেল বডি কি করছে, একটা সিঙ্গেল বডি তাদের কনস্টিটিউশনটা তৈরি করছে, যেটা 1787 সালে কনস্টিটিউশনটা তৈরি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। এবং 1789 সালে আমেরিকার কনস্টিটিউশনটাকে কি করা হয়, আমেরিকান কনস্টিটিউশনটাকে বলবৎ করা হয়। তার মানে ইউএসএ এবং ইন্ডিয়া দুটোর ক্ষেত্রেই একটা স্পেশাল সিঙ্গেল বডি কি তৈরি করছে, কনস্টিটিউশন তৈরি করছে। এবং এই যে সিঙ্গেল বডি হচ্ছে কনস্টিটিউশনটাকে তৈরি করছে, এটা হচ্ছে একটা রিটেন কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু আনরিটেন কনস্টিটিউশন কি, আমি বললাম যে 2 নম্বর আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়, নো সিঙ্গেল বডি ক্রিয়েট কনস্টিটিউশন, নো সিঙ্গেল বডি ক্রিয়েট কনস্টিটিউশন। তো আমেরিকার ক্ষেত্রে, ইংল্যান্ডের ক্ষেত্রে এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে, অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কোনো সিঙ্গেল বডি নেই যারা মিলে কনস্টিটিউশন তৈরি করবে এবং কোডিফাইড ফর্মে একটা কনস্টিটিউশন তৈরি করবে। ঠিক আছে, এবং এই যে হচ্ছে এখানে যেহেতু কোনো সিঙ্গেল বডি নেই, বিভিন্ন ধরনের ল পাস করা হচ্ছে এবং এই লগুলোকে একত্র করে রাখা হচ্ছে, এবং সেটাই হচ্ছে ইউকে এবং নিউজিল্যান্ডের আনরিটেন কনস্টিটিউশন। তার মানে আনরিটেন কনস্টিটিউশনে কোনো কি নেই, সিঙ্গেল বডি নেই যেটা কনস্টিটিউশন তৈরি করবে। এবং অনেক বছর ধরে এই সমস্ত লগুলো জড়ো করা হয়, এই লগুলো জড়ো হয়ে কি হয়, আনরিটেন কনস্টিটিউশন তৈরি হয়। ঠিক আছে, ওকে। ইউএসএ, তারপরে আনরিটেন কনস্টিটিউশনের ফিচার হলো, রিটেন কনস্টিটিউশনের ফিচার হলো কনস্টিটিউশন ইজ সুপ্রিম। এখানে কি
পার্লামেন্ট or legislature is supreme। ঠিক আছে, তো এখানে দেখো রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম, তার মানে পার্লামেন্ট অথবা লেজিসলেচার, আমাদের পার্লামেন্ট একটা ল পাস করলো এবং সেই লটা যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় তাহলে কি করবে, কনস্টিটিউশনের বিরুদ্ধে গেলে এই লটা কি হয়ে যাবে, এই লটা ইনভ্যালিড হয়ে যাবে, ইনভ্যালিড করা হবে কনস্টিটিউশনের দ্বারা। তো কনস্টিটিউশনের বিরুদ্ধে কোনো ল গেলে সেই লটাকে কি করা হবে, ইনভ্যালিড করা হবে, সেই লটাকে উচ্ছেদ করে ফেলা হবে। ঠিক আছে, সুতরাং রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম এবং লেজিসলেচার এবং এক্সিকিউটিভ যদি কোনো আনকনস্টিটিউশনাল কাজ করে তখন, অথবা কনস্টিটিউশন বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে কি করবে, কনস্টিটিউশনের দ্বারা লেজিসলেচারকে কি করা হবে, লেজিসলেচারকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু দেখো আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্লামেন্ট অর দ্য লেজিসলেচার ইজ সুপ্রিম। তো আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্লামেন্ট হচ্ছে সুপ্রিম। পার্লামেন্ট কি করবে, পার্লামেন্ট ল পাস করবে। ঠিক আছে, পার্লামেন্ট কি করবে, ল পাস করবে। পার্লামেন্ট ল পাস করলো, কিন্তু এই যে পার্লামেন্টের লটা আছে এটাকে কিসের দ্বারা হচ্ছে ইনভ্যালিড করা যাবে না, পার্লামেন্টের পাস করা লগুলোকে কনস্টিটিউশনের দ্বারা কি করা যাবে না, কনস্টিটিউশনের দ্বারা রদ করা যাবে না। তার মানে পার্লামেন্টে যে লগুলো পাস করা হচ্ছে সেগুলো কি সুপ্রিম ল। ঠিক আছে, সেটা সুপ্রিম ল। সুতরাং এই লগুলোকে কি করা হচ্ছে না, লগুলোকে ইনভ্যালিড করা যাচ্ছে না। কার দ্বারা, জুডিশিয়ারি দ্বারা ইনভ্যালিড করা যাচ্ছে না। সুতরাং আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে পার্লামেন্ট অথবা লেজিসলেচার হচ্ছে সুপ্রিম, ওরা যা বলবে সেটাই হচ্ছে শেষ। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম। নেক্সট কি, difference between constitutional laws and other laws। ঠিক আছে, no difference between laws। তো এখানে দেখো কি বলা হয়েছে, রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে ধরো বিভিন্ন ধরনের ল আছে, এই লগুলো কনস্টিটিউশনাল ল আছে এবং অন্য ল আছে। রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশনাল ল অর্থাৎ কনস্টিটিউশনের বইয়ের যে লগুলো সেগুলো থেকে অন্য লগুলো কি হয়, ডিফারেন্ট হয়। ঠিক আছে, রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কনস্টিটিউশনের বইয়ের লগুলো আলাদা হয় এবং অন্য লগুলো আলাদা হয়। কিন্তু আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে সমস্ত লগুলো পার্লামেন্ট পাস করে, তাই সমস্ত লগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সমস্ত লগুলোই সুপ্রিম ল। ঠিক আছে, কোনোটা সব লগুলোই সমান একটা হচ্ছে গুরুত্ব আছে সব লয়ের, কিন্তু আমাদের এখানে কনস্টিটিউশনাল লয়ের বেশি গুরুত্ব এবং অন্য লগুলো একটু কম গুরুত্ব থাকতে পারে। তার মানে সেখানে ডিফারেন্স রয়েছে বিটুইন রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে কনস্টিটিউশনাল ল এবং অন্য লয়ের মধ্যে, এবং আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে পাস করা লগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সমস্ত লগুলো কি ইকুয়াল ভ্যালু আছে। যেমন কনস্টিটিউশনাল ল যেটা আছে, কনস্টিটিউশন ধরো হচ্ছে কোনো একটা ল তৈরি করা হয়েছে, সেটা যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে যায়, কনস্টিটিউশনাল লয়ের বিরুদ্ধে যায়, তাহলে কনস্টিটিউশন কি করবে, সেই লটাকে ইনভ্যালিড করে দেবে, স্ক্র্যাপ করে দেবে। তাই বলছে সেখানে হচ্ছে কনস্টিটিউশনাল ল এবং অন্য লগুলোর মধ্যে কি রয়েছে, ডিফারেন্স রয়েছে। তার মানে কনস্টিটিউশনাল লগুলো বেশি ভ্যালুয়েবল, বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে যেমন রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে জুডিশিয়ারি has supreme power,
জুডিশিয়ারির কাছে কি আছে? সুপ্রিম পাওয়ার। এখানে হচ্ছে জুডিশিয়ারি হ্যাজ লিমিটেড পাওয়ার। জুডিশিয়ারি হ্যাজ লিমিটেড পাওয়ার। তো এখানে দেখো আমি কি বললাম, রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে জুডিশিয়ারির কি রয়েছে? সুপ্রিম পাওয়ার রয়েছে। ঠিক আছে, তার মানে জুডিশিয়ারি কি করতে পারবে? কনস্টিটিউশন অনুযায়ী যে কোনো লকে কি বলতে পারবে? আনকনস্টিটিউশনাল বলে দিতে পারবে। ঠিক আছে, জুডিশিয়ারি কি? ইন্ডিপেন্ডেন্ট। রিটেন কনস্টিটিউশনের জুডিশিয়ারি কি? ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে পার্লামেন্ট থেকে কোনো ল পাস হলে যদি আনকনস্টিটিউশনাল হয়, জুডিশিয়ারি কি করবে? জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট করবে। অথবা সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, সেটাই হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রায় দেয়, অর্থাৎ জুডিশিয়ারি যদি কোনো রায় দেয়, তাহলে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ল। ঠিক আছে, সুপ্রিম ল। ঠিক আছে, কনস্টিটিউশন মেনে জুডিশিয়ারি কি করবে? রায় দেবে। তাহলে জুডিশিয়ারির রায়টাই আমাদের দেশে মানা হবে। সুতরাং রিটেন কনস্টিটিউশনে কে হচ্ছে শ্রেষ্ঠ? জুডিশিয়ারি হচ্ছে শ্রেষ্ঠ, সুপ্রিম। কিন্তু আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে জুডিশিয়ারি হ্যাজ লিমিটেড পাওয়ার। আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে জুডিশিয়ারির পাওয়ারটা কম। কেন? জুডিশিয়ারি ধরো কোনো একটা রায় দিল, জুডিশিয়ারি একটা রায় দিল, কি দিল? রায় দিল। ঠিক আছে, জুডিশিয়ারি কোনো একটা রায় দিল এবং জুডিশিয়ারি কোনো একটা রায় দিল, সেটা হচ্ছে সুপ্রিম হবে না। অথবা জুডিশিয়ারি সুপ্রিম কেন হবে না? জুডিশিয়ারি সুপ্রিম হবে না এর জন্য কারণ পার্লামেন্ট যদি কোনো ল পাস করে, ইংল্যান্ডের ক্ষেত্রে অর্থাৎ ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্ট ধরো কোনো ল পাস করলো এবং সেই লটাকে জুডিশিয়ারি কি করতে পারবে না? অ্যাবলিশ করতে পারবে, বিলুপ্ত করতে পারবে না, অথবা স্ক্র্যাপ করতে পারবে না। সুতরাং ইউকের ক্ষেত্রে জুডিশিয়ারির কি রয়েছে? লিমিটেড পাওয়ার রয়েছে, পাওয়ারটা লিমিটেড। তারপরে রিটেন কনস্টিটিউশন কি হতে পারে? রিটেন কনস্টিটিউশন ফ্লেক্সিবল হতে পারে অর রিজিড। তো রিটেন কনস্টিটিউশন ফ্লেক্সিবলও হতে পারে, রিজিডও হতে পারে, কিন্তু আনরিটেন কনস্টিটিউশন সবসময় কি হয়? ফ্লেক্সিবল হয়। তো এখানে আমাদের বুঝতে হবে ফ্লেক্সিবল কি। ফ্লেক্সিবল বলতে আমাদের একটা ভালো মতো বুঝতে হবে রিজিড বলতে কি বোঝায় এবং ফ্লেক্সিবল বলতে কি বোঝায়, এটা বুঝতে হবে। রিজিড মানে কি? রিজিড মানে হচ্ছে ধরো কোনো একটা ল পাস করা হচ্ছে এবং সেই লটাকে পাস করতে গেলে আমাদের লোকসভা প্লাস রাজ্যসভা দুটো হাউসেরই আমাদের কি লাগবে? অ্যাপ্রুভাল লাগবে। সুতরাং লোকসভা এবং রাজ্যসভার 50%-এর ওপরে কি লাগবে? অ্যাপ্রুভাল লাগবে। তার মানে রিজিড কেন বলা হচ্ছে রিটেন কনস্টিটিউশন? কারণ কিছু কিছু ল আছে যেগুলো পাস করতে গেলে লোকসভা এবং রাজ্যসভা দুজনেরই অ্যাপ্রুভাল লাগে। ধরো লোকসভা অ্যাপ্রুভাল দিল কিন্তু রাজ্যসভা একটা আইনের ক্ষেত্রে অ্যাপ্রুভাল দিল না, তাহলে সেই লটা কি করা হবে না? এনাক্ট করা হবে না, সেই লটা চালু করা যাবে না। সুতরাং যেহেতু রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে রিটেন কনস্টিটিউশন রিজিড হতে পারে, সুতরাং একটা ল পাস করতে গেলে লোকসভা এবং রাজ্যসভার অনুমোদনের দরকার। দুজনের অনুমতি পেলেই লটা পাস হবে। একজন যদি অনুমতি না দেয় তাহলে লটা পাস হবে না। ভারতের ক্ষেত্রে এরকম আছে যে কিছু কিছু ল আছে যেগুলো স্পেশাল মেজরিটি দিয়ে পাস করতে হয়। স্পেশাল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এগুলো আমরা পরের ক্লাসগুলোতে ডিসকাস করব। ঠিক আছে, আর দেখো ফ্লেক্সিবল ভারত যেমন হচ্ছে, ভারত হচ্ছে রিটেন কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশনটা হচ্ছে রিজিড এবং ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে কি বোঝায়? ফ্লেক্সিবল বলতে বোঝায় যে ফ্লেক্সিবল বলতে বোঝাচ্ছে যে লোকসভা, ঠিক আছে, লোকসভা কি করতে পারবে? যে কোনো ল সিম্পল, ধরো কিছু ল আছে যেগুলো সিম্পল মেজরিটিতে পাস করা যায়। সিম্পল মেজরিটি মানে কি? 50% মেম্বার
ঠিক আছে, লোকসভার 50% মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। ঠিক আছে, 50%-এর উপরে যদি মেম্বার প্রেজেন্ট এবং ভোটিং, ধরো সিম্পল মেজরিটি বলতে কি বোঝায়, 50%-এর উপরে মেম্বার প্রেজেন্ট প্লাস ভোটিং। ধরো লোকসভার ক্ষেত্রে 400 জন মেম্বার উপস্থিত আছে, লোকসভার ক্ষেত্রে কি বললাম, 400 জন মেম্বার উপস্থিত আছে, কিন্তু 100 জন মেম্বার কি দিল না, ভোট দিল না, 100 জন মেম্বার ভোট দিল না। তাহলে 300 জন মেম্বার কি করছে, ভোটিং দিচ্ছে। 300 জন মেম্বার ভোট করলো, 300-র হাফ কত, 2, 300-র হাফ কত, 2, তাহলে 150, তাহলে 150 প্লাস মেম্বার লাগবে, এটাকে বলে সিম্পল মেজরিটি। তাহলে কিছু কিছু ল আছে যেগুলো পাস করতে গেলে সিম্পল মেজরিটি দরকার, অর্থাৎ লোকসভার অ্যাপ্রুভাল হলে পরেই সেগুলো লগুলো পাস হয়ে যায়। সুতরাং ভারতের ক্ষেত্রে ভারত কি ফ্লেক্সিবল। ঠিক আছে, ভারতের কনস্টিটিউশনটা কি রিজিড এবং ফ্লেক্সিবল। কিছু ল পাস করতে গেলে সেন্টারের দ্বারাই পাস করা হয়, রাজ্যসভার কোনো অনুমতি লাগে না। ঠিক আছে, যেহেতু রাজ্যসভার কোনো অনুমতি লাগে না, সুতরাং পাস করা খুবই সহজ। তাই রিটেন কনস্টিটিউশনকে কি বলা হয়েছে, রিজিড এবং ফ্লেক্সিবল। কিন্তু দেখো আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে ফ্লেক্সিবল মানে কি, পার্লামেন্টের অ্যাপ্রুভাল হলেই কি হয়ে যাবে, পার্লামেন্ট বলতে এখানে কি সেন্টার, তাহলে সেন্টারের অ্যাপ্রুভাল পেলেই কি হয়ে যাবে, লটা পাস হয়ে যাবে। কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে সেন্টার থেকে যদি হচ্ছে ল পাস করতে চায়, তাহলে সেন্টারের অ্যাপ্রুভাল থাকলে কি হয়ে যাবে, লটা পাস হয়ে যাবে। সুতরাং ব্রিটেনের যে আনরিটেন কনস্টিটিউশন এটা কি হয়, ওটা কি ফ্লেক্সিবল। ওকে, কিন্তু আমাদের হচ্ছে ভারতের ক্ষেত্রে সেন্টার এবং স্টেট দুজনেরই কি লাগবে, অ্যাপ্রুভাল লাগবে, সেন্টার এবং স্টেটের অ্যাপ্রুভাল লাগবে। সুতরাং এটাকে বলা হচ্ছে রিজিড। আবার কিছু কিছু ক্ষেত্রে খালি সেন্টারের অ্যাপ্রুভাল হলেই লটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। তো এর জন্য এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল। তাহলে ভারতের কনস্টিটিউশন কি রিজিড এবং ফ্লেক্সিবল, অর্থাৎ রিটেন কনস্টিটিউশন। তারপরে যেমন রিটেন কনস্টিটিউশন কি হয়, রিটেন কনস্টিটিউশন ফেডারেল গভর্নমেন্ট হতে পারে, এবং ইউনিটারি দুটোই হতে পারে রিটেন কনস্টিটিউশন। কিন্তু আনরিটেন কনস্টিটিউশন কি সবসময় ইউনিটারি। তো এখানে ফেডারেল বলতে কি বোঝায়, ফেডারেল বলতে বোঝায় যে দুটো সরকার থাকবে। ফেডারেল বলতে কি বোঝায়, দুটো সরকার থাকবে, একটা সরকার থাকবে সেন্টারে, একটা সরকার থাকবে স্টেটে। ঠিক আছে, দুটো সরকার থাকবে, ফেডারেল বলতে বোঝায় দুটো সরকার থাকবে, একটা সেন্টারে সরকার থাকবে আর একটা স্টেটে থাকবে। এবং কনস্টিটিউশন কি করবে, সেন্টারকেও সমান পাওয়ার দিবে এবং স্টেটকেও কি দেবে, সমান পাওয়ার দেবে। তাহলে এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা সেন্টার এবং স্টেটের মধ্যে সমানভাবে হবে, তখন সেটাকে বলা হয় ফেডারেল ফিচার্স। ঠিক আছে, তো রিটেন কনস্টিটিউশন কি ফেডারেল। কিন্তু ইউনিটারি বলতে কি বোঝায়, ইউনিটারি বলতে বোঝায় যে সেন্টারের খালি পাওয়ার আছে, সেন্টারের খালি কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার আছে। যেমন যদি বলি, যেমন ভারত যেমন ইমার্জেন্সি প্রভিশন, যদি ইমার্জেন্সি জারি হয়, ঠিক আছে, যদি কোনো স্টেটে ইমার্জেন্সি জারি হয়, কোনো স্টেটে ল এবং অর্ডার ভাঙা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করবে, সেন্টার হচ্ছে স্টেটের বিষয়গুলোতে, স্টেটের বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে, তখন ভারতের কনস্টিটিউশনটা কি হয়ে যাবে, ইউনিটারি হয়ে যাবে। আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে হচ্ছে যে আনরিটেন কনস্টিটিউশন কি ইউনিটারি। তো এখানে ইউনিটারি বলতে কি বোঝায়, সেন্টার হচ্ছে পাওয়ারফুল, এখানে হচ্ছে সেন্টার, ইংল্যান্ডের ক্ষেত্রে সেন্টার পাওয়ারফুল, সেন্টারের আন্ডারে কি আছে, বিভিন্ন স্টেট আছে,
বিভিন্ন কি আছে, সেন্টারের আন্ডারে বিভিন্ন স্টেট আছে। তো সেন্টার ইচ্ছা করলে কি করতে পারবে, স্টেটকে পাওয়ার দিতে পারবে যাতে করে অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো হয়। বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনটা কি হয়, ভালো হয়। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো রাখার জন্য কি করবে, সেন্টার স্টেটকে পাওয়ার দেবে এবং যখন তখন কি করতে পারবে, সেন্টার স্টেটের কাছ থেকে পাওয়ারটা নিয়ে নিতে পারবে। তো এটাকে বলা হয় ইউনিটারি ফিচার্স। তাহলে আমরা কি জানতে পারলাম, রিটেন কনস্টিটিউশন কি হতে পারে, রিটেন কনস্টিটিউশন ফেডারেল হতে পারে, ইউনিটারি হতে পারে, কিন্তু আনরিটেন কনস্টিটিউশন সবসময় কি ইউনিটারি। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে রিটেন কনস্টিটিউশন এবং আনরিটেন কনস্টিটিউশন সম্পূর্ণ ডিসকাস করলাম। পরের দিন আমি তোমাদের হলো ফেডারেল ফিচার্স, ইউনিটারি ফিচার্স এই সমস্ত সম্পর্কে ডিসকাস করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার সঙ্গে লাইক করতে পারো এবং অবশ্যই কমেন্ট করতে পারো। আজকে এটুকুই থাকলো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।